বাঁচলে গাজী, মরলে শহীদ। একই বলে চান কপাল রে ভাই, চান কপাল। যুদ্ধ মানে কি শুধুই মিসাইল আর বোমার শব্দ? একদম না। আসল যুদ্ধ শুরু হয় মনস্তত্ত্বে আর শেষ হয় ধৈর্যে। আপনাদের একটা শক্তি। আমিরে জামাতের অফার গ্রহণ করতে দলে দলে ভোট কেন্দ্রে যাবে আওয়ামী লীগের ভোটাররা, এটাই সত্য। জামায়াতের সাথে বন্ধুত্ব করতে চায় আমেরিকা। সম্প্রতি এমন খবর প্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দেয় মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট। বিএনপি বা আওয়ামী লীগের মতো দলগুলোকে বাদ দিয়ে জামায়াতকে কেন হাতে রাখতে চায় ট্রাম্পের আমেরিকা? বিএনপি বিভিন্ন জায়গায় ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাধা দেওয়ার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আগামী 12 ফেব্রুয়ারি 2026 অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপি ভয়ঙ্কর একটি পরিকল্পনা তৈরি করে রেখেছে। তারেক জিয়া যত কথা বলছেন বিএনপির ভোট তত কমছে। তারেক জিয়া এখন বিএনপির গলার কাটা। আমাদের প্রিয় হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চরের জমিদার ফসল তার এই নীতি বাস্তবায়ন না করা পর্যন্ত ইনসাফের লড়াই বন্ধ হবে না। নির্বাচনী মাঠে বসার চেয়ার যেন এখন যুদ্ধের হাতিয়ার। জামায়াত বিএনপি সমর্থকদের সংঘর্ষে এমনই এক চেয়ার যুদ্ধের সাক্ষী হলো শেরপুর 3 আসনের ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠ। এবার নরেন্দ্র মোদীর মুখের খাবার কেড়ে নিলেন ডক্টর ইউনূস। ভারতের গোয়েন্দা সংস্থার বাইয়ের বাঘা বাঘা অফিসাররাও বুঝতেই পারেনি তাদের চোখের সামনে দিয়ে কি ভয়ানক খেলাটা হয়ে গেল। ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ 6 যাত্রী। বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী এনসিপির প্রধান অজিত পাওয়ার। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। আমিরে জামাতের অফার গ্রহণ করতে দলে দলে ভোট কেন্দ্রে যাবে আওয়ামী লীগের ভোটাররা, এটাই সত্য। বিষয়টা আপনারা কেউ নেগেটিভলি দেখতে পারেন, বাট ইটস ট্রু। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আরেক বিরল ঘটনা ঘটতে যাচ্ছে। আমি মূলত আলোচনা করছি জিএম কাদেরের একটা বক্তব্য। জিএম কাদের বলছেন, উল্টোপাল্টা কথা বলেন, যাই বলুক, জিএম কাদের তো আওয়ামী লীগের দোষর, ভারতের দালাল। এই জিএম কাদের আর কোনদিন নির্বাচনে জিততে পারবে না। জিএম কাদের নাই, এখন নাম কাস্তে আছে, এটার কোনো ভ্যালু নেই। তিনি বলছেন আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগ তো নির্বাচনের বাইরে না, দল হিসেবে আওয়ামী লীগ বাইরে। কিন্তু আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট কেন্দ্রে যায় তাহলে তার কিছু করার থাকে না, তাহলে তো নির্বাচন ইনক্লুসিভ হয়ে যায়। এর মানে ইনক্লুসিভ নির্বাচনের জাতিসংঘের স্ট্যান্ডার্ডের সংজ্ঞা হচ্ছে যে ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে কিনা। যদি দেখেন যে ভোটার টার্ন আউট রেট 80% বা তার ঊর্ধ্বে, তাহলে এখানে আওয়ামী লীগ বলতে কিছু থাকে। আওয়ামী লীগ সহজে নির্বাচন হয়েছে বা আওয়ামী লীগের নেতৃত্বে, সেখানেই তো 5% ভোট। তো এখন যদি আপনি দেখেন যে আওয়ামী লীগ বাদ 80% ভোট, তাহলে আওয়ামী লীগ ঠিকই। কিন্তু আওয়ামী লীগের সাধারণ অনেক ভোটার রয়েছে। বিশেষ করে অনেকেই ফিল করেন ডক্টর ইউনূস সরকারের অনেক দুর্বল শাসনের কারণে, বিএনপির চাঁদাবাজির কারণে অনেক মানুষ আমাদের সাথে কথা হয়, তারা বলেন যে না, আগে ভালো ছিলাম। সাধারণ মানুষ বলেন, এবং এরা আওয়ামী লীগ করতেন না, কিন্তু আগে ভালো ছিলাম, এই ফিলিংসটা তাদের আছে। এটা তাদের ব্যক্তিগত কথা, ওভারঅল জাতীয় হিসাব নিকাশের কথা। ওভারঅল জাতীয়ভাবে এই কথা বলা জায়েজ নেই যে আমরা আগে ভালো ছিলাম। অবশ্যই আগের চাইতে এখন ভালো আছি, কিন্তু ব্যক্তিগতভাবে কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে, এবং আসলে অনেকের মনে হচ্ছে, কিছু কিছু জায়গায় আমারও মনে হচ্ছে যে আগে ভালো ছিলাম। এবং এটা হওয়াটা স্বাভাবিক, কারণ একটা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, একটা সিস্টেম কোলাপস করেছে, তো সেখানে অনেক কিছুই তো এলোমেলো হয়ে যাবে, সেটা ওভারকাম করতে সময় লাগবে। যেমন পুলিশ কার্যত নাই হয়ে গেছে, সেখানে ইউনূস যেভাবে বাংলাদেশটাকে নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছেন, অন্য কেউ হলে বাংলাদেশের যে কি অবস্থা হতো আমার আশঙ্কা। যদিও পৃথিবী কারোর জন্য থেমে থাকে না, কেউ না কেউ দায়িত্ব নিত, হাল ধরতো, কিন্তু ইউনূস ইজ আওয়ার ব্লেসিং হোয়াটএভার। তারপরে ইউনূসের ভুল আছে, সমালোচনা আমাদের করতে হবে এবং সবাই করবেন। তো এই কারণে ইনক্লুসিভ নির্বাচন, যে আওয়ামী লীগ নির্বাচন আছে কিনা, আওয়ামী লীগের ভোটাররা তো নিষিদ্ধ নয়, এখন আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে কিনা, হ্যাঁ, এই বিষয়ে আমার গবেষণা আছে। আমি এই বিষয়ে নানানভাবে এক্সপেরিমেন্ট করছি। আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাবে এবং তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে। গোপালগঞ্জে আমিরে জামাতের যে সফর, সেখানে আমিরে জামাতকে ঘিরে যে হাজারো জনতার, লাখো জনতার যে উচ্ছ্বাস, শেখ হাসিনার গোপালগঞ্জে যেভাবে জামাতের আমিরকে গোপালগঞ্জবাসী গ্রহণ করেছে, এটা এক বিরল ঘটনা। এর অর্থ এই গোপালগঞ্জবাসী যারা, আপনি খোঁজ নেন, এটা আপনি অন্যভাবে সমালোচনা করতে পারেন, কিন্তু এটা ভোটের সমীকরণ, ইটস রিয়ালিটি। দেখেন, আওয়ামী লীগ বলতে আমি তাদেরকে বলছি, আওয়ামী লীগের মধ্যে যারা গণহত্যা করেছে কিংবা যারা দুষ্কৃতিকারী, এরা তো এখন সবাই জেলে। বিশেষ করে নির্বাচন উপলক্ষে স্পেশাল অভিযানে সাবেক আওয়ামী লীগ নেতারাও জেলে এখন। অতএব যারা এখন রাস্তাঘাটে চলতে পারছে বা ভোট দেওয়ার চিন্তা করছে, এরা নিরীহ আওয়ামী লীগ। এদের হিসেব কিন্তু ভিন্ন। আমি কখনোই ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোনো আওয়ামী লীগের কথা বলছি না। আমি যখন
ভোটের রাজনীতি আওয়ামী লীগ ভোট দিবে কোথায় কি এগুলো নিয়ে বলো, তখন বুঝবেন যে এরা নিরীহ আওয়ামী লীগ, মামলা মুক্ত আওয়ামী লীগ। কারণ যারা ভোট দিবে তারা অপরাধী হলে, যারা আওয়ামী লীগের মধ্যে অপরাধী তারা জেলে না হয় পালাতো, তারা ভোট দিবে কিভাবে? কিন্তু যারা ভোট দিবে তারা সোসাইটিতে এমনিতেই নর্মালাইজড, তারা আপনার আমার সাথে চা খায়, চলে একসাথে, যে কোনো জায়গায় যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগকে ভোট দিতে, আমি সেই আওয়ামী লীগের কথা বলছি। তো এই টাইপের আওয়ামী লীগ গোপালগঞ্জে তো প্রচুর, গোপালগঞ্জের অধিকাংশ মানুষ বা প্রায় সবাই আওয়ামী লীগই ছিল। সেই লোকজনই যারা ফৌজদারি অপরাধের অভিযুক্ত না বা এরকম অপরাধের সাথে জড়িত না, কিন্তু শেখ মুজিব বা শেখ হাসিনা কারণ এলাকার লোক হিসেবে তাকে ভোট দিত, ওই টাইপের লোকজন এখন দাঁড়িপাল্লার পক্ষে, তারা চায় তারা জামাতকে ভোট দিবে। নানান কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে বিএনপি তাদের উপর মিথ্যা মামলা দিবে, তাদের মাছের ঘের, দোকানপাট এগুলো থেকে চাঁদা নিবে অথবা এগুলো দখল করবে। বিএনপি নারী নির্যাতন করবে, বিএনপি আওয়ামী লীগ পরিবারের নারীরা বিএনপির কাছে নিরাপদ নয়, জামাত পরিবারের নারীরাই নিরাপদ নয়, সেখানে আওয়ামী লীগ পরিবারের নারীরা নিরাপদ থাকে কিভাবে বিএনপির হাতে? আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপি ভয়ঙ্কর একটি পরিকল্পনা তৈরি করে রেখেছে। আর এই পরিকল্পনা অন্য কেউ করে নাই, এটি স্বয়ং এসেছে তারেক রহমানের মাথা থেকে। আপনাদের কি মনে পড়ে তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পাড়া দিলেন এবং তিনি 300 ফিটে যে বক্তব্যটা দিয়েছিলেন, সেখানে একটি বক্তব্য তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। মনে পড়ে আপনাদের? সে যখন বাংলাদেশে আসে তার আগেই ওইখানে বসে কিছু প্ল্যান সে করে আসে। এই প্ল্যানগুলো জানতো শুধুমাত্র ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার সাথে তার এই প্ল্যানটা হয়েছিল। আর বাংলাদেশে হাসিনাপন্থী যে আমলাগুলো আছে, যে পুলিশ প্রশাসন আছে, যে বেনজিরের পুলিশ আছে, যে মনিরুলের পুলিশ আছে, যে হারুনের পুলিশ আছে, এরা জানতো। যার কারণে তিনি সেখানে খুব সচেতন ভাবেই এই কথাটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আর সেই প্ল্যানটা নির্বাচনের দিনকে কেন্দ্র করে। আপাতত আমরা এটুকু বলতে পারি যে আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে না। এই নির্বাচন বানচাল করার জন্য যত ধরনের উস্কানি, নির্বাচন বানচাল করার জন্য যা যা করা দরকার সব করছে বিএনপি। আর এটি কি বিএনপি শুধু নিজেদের বুদ্ধিতে করছে, ওই কর্মী সমর্থকরা করছে না? এটি ভাবলে কিন্তু আমাদের ভুল হবে। এটি স্বয়ং তারেক রহমান এবং তার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তার নেতাকর্মীদেরকে বলে দিয়েছে যে তোমরা এই করো। এইভাবে যেখানেই জামাত ইসলামের লোকজন ভোট চাইতে বের হবে, এনসিপির লোকজন যেখানেই ভোট চাইতে বের হবে, সেখানেই তোমরা তাদের উপরে হামলা করবে, তাদের উপরে আক্রমণ করবে। ফলটা হবে কি? দুইটা ফল হবে। মূলত এখানে এক ঢিলে দুইটা পাখি মারার জন্য তারেক রহমান এই প্ল্যানটা তাদেরকে দিয়েছে। নাম্বার 1, যখন তোমরা তাদের উপরে হামলা করবে, প্রথম টার্গেট আপাতত যেটা হাসিল হবে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভয় পেয়ে যাবে। প্রত্যেকেই, এদেশের সাধারণ নিরীহ মানুষ যারা আছে তারা ভয় পেয়ে যাবে। তারা ভয় পেয়ে আর অন্য দলের কথা মুখেও আনার সাহস পাবে না, এবং তাদের ভিতরে এই কনসেপশন তৈরি হবে যে তাহলে এত ক্ষমতার অধিকারী যেহেতু বিএনপি, এখানে অন্য কাউরে তাহলে ভোট দেওয়া যাবে না, বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে, বিএনপিকেই আমরা ভোট দেই, ধানের শীষেই আমরা ভোট দিই। জনগণ তখন ভয়ে ভীত হয়ে তাদেরকে ভোট দেবে। আর নাম্বার 2 হচ্ছে, যখন এইভাবে একের পর এক তোমরা হামলা করবে জামাতের লোকজনের উপরে, এনসিপির লোকজনের উপরে, তাদের নারীদেরকে হেনস্থা করবে, তাদের বোরকা টেনে ছিঁড়বে, তাদের হিজাব ধরে টানাটানি করবে, এই কাজ করলে জামাত ইসলাম কতক্ষণ ধৈর্য ধরে থাকবে? একজন মানুষ খুব বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে না। তাহলে যখন তারা অধৈর্য হয়ে যাবে, তখন তারা পাল্টা তোমাদের উপরে আক্রমণ করবে। আর যখনই তোমাদের উপরে আক্রমণ করবে, তখনই সমস্ত মিডিয়াগুলোর সাথে তার এই সেটিংটা হয়ে গেছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো আছে, যারা শেখ হাসিনার সময় শেখ হাসিনার গোলামি করেছে, এখন তারেক রহমানের সময় তারেক রহমানের গোলামি করছে। মূলত এই মিডিয়াগুলো বাংলাদেশ খারাপ হওয়ার জন্য এরা দায়ী। রাজনীতিবিদরা 50% দায়ী হলে এই মিডিয়াগুলো বাকি 50% দায়ী। কারণ তাদের তো কেউ বলে দেয় না যে তোমরা তারেক রহমানের পা চাটো। তাদেরকে শেখ হাসিনা বলে দিয়েছিল না, হ্যাঁ, তাদেরকে আকার ইঙ্গিতে বলেছিল, কিন্তু তারা পা না চাটলে পরে শেখ হাসিনা তাদেরকে দিয়ে চাটাতো। তারেক রহমানও কিন্তু তাদেরকে ওইভাবে আক্ষরিকভাবে খুব ফোর্স ক্রিয়েট করে বলে নাই যে তোমরা আমাকে আমার পা চাটো, কিন্তু তারেক রহমান দেশে আসার পরে তারা পা চাটতে শুরু করেছে। তো যাই হোক, তাহলে যখনই জামাত ইসলাম পাল্টা তোমাদেরকে প্রতিঘাত করবে, কোথায়ও আমার কোনো নেতাকর্মীকে যদি কোনো রকম একটা ফুলের টোকা দেয়, সাথে সাথে তোমার মিডিয়াগুলো বসে আছে, এবং এই মিডিয়াগুলো তাদের কানে এবং নাকে এক ধরনের বিশেষ টুল ব্যবহার করছে, বিশেষ এলিমেন্টস ব্যবহার করছে, যে এলিমেন্টস গুলো সেখানে বিএনপির একটা সেন্সর লাগানো আছে আর জামাত এবং এনসিপির একটা সেন্সর লাগানো আছে। বিএনপি যখন পাবে তখন ওই দুর্গন্ধটা ওই এলিমেন্টস গ্রহণ করে না, ওই টুলসটা গ্রহণ করে না, ফলে তাদের নাক এবং কান খুব সজাগ থাকে। আর জামাত যদি কোনো রকম পাদার উপক্রম করে, তাহলে সাথে সাথে তাদের ওই সেন্সর অত্যন্ত সজাগ হয়ে যায়। অনেকটা ওই যে ঝড়ের পূর্বাভাসের যে সাইরেন বেজে ওঠে না, যুদ্ধের প্রারম্ভে যে সাইরেন বেজে ওঠে, অথবা ব্যাংকগুলোতে যে ভোল্টের ভিতরে যে ইন্ট্রোডিউসার অ্যালার্ম থাকে, ওই অ্যালার্মগুলো যেমন আগাম বিপদের সংবাদ পেলেই তারা অটো বেজে ওঠে, এই সাংবাদিকদের এই মিডিয়া হাউসগুলোর নাকে এবং কানে এরকম জামাত সম্পর্কে একটা সেন্সর লাগানো আছে। বিএনপি বিভিন্ন জায়গায় ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাধা দেওয়ার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
বিএনপি বিভিন্ন জায়গায় ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়ার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা তরুণদের কার্ডের নামে ভাতা নয়, আমরা তাদের আত্মনির্ভরশীল করতে চাই, পরনির্ভরশীল করে রাখতে চাই না। 27 জানুয়ারি রাত 9:30টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে এনসিপি আয়োজিত সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব মিয়া। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট পে। বিএনপির উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, ভোটাধিকার হরণ, প্রার্থীদের উপর হামলা ও নারীদের শ্লীলতাহানিকারী আওয়ামী লীগ পালিয়েছে দিল্লিতে। সেই একই পথে হাঁটলে আপনাদের ক্ষেত্রেও একই দশা হবে। এমনকি আগামী নির্বাচনে ভূমিধস পরাজয় বরণ করতে হবে আপনাদের। এ সময় তিনি কুমিল্লা বিভাগ সম্পর্কে বলেন, আওয়ামী লীগ কুমিল্লাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বঞ্চিত করে রেখেছিল। আমরা যদি নির্বাচিত হই তাহলে 1 মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে। ধানের শীষ, দাঁড়িপাল্লা, রিকশা যেখানেই ভোট দেওয়া হোক না কেন, গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে উল্লেখ করে আসিফ মাহমুদ আরো বলেন, গণভোটে হ্যাঁ সিল দিতে হবে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার পথ বন্ধ হবে। এছাড়াও পথসভায় নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, আজ দেখলাম পুরনো কায়দায় নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ছাত্রদল সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করলে জনগণ কাউকে ছাড় দেবে না। এদিকে বক্তব্য শেষে তিনি কুমিল্লা 6 আসনের জামায়াত প্রার্থী কাজীদ্দিন মাহমুদ ও কুমিল্লা 8 মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।